তত্ত্বচান এবং তার স্কুলের বন্ধুরা যাচ্ছে সামার ক্যাম্পে তৈ নামের এক ছোট্ট গ্রামে, যেখানে গরম জলের কুণ্ডও আছে, আবার আছে সমুদ্র স্নানের মজা। তাদের কোনো অভিভাবক কিন্তু সঙ্গে যাচ্ছেন না। মাস্টার মশাই দিদিমণিদের সাথে তারা নিজেরাই চলেছে সেই সাগর পাড়ের স্কুলে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কিরকম ডিসিপ্লিনড ভাবে সেখানে যাচ্ছে, সেখানে তাদের যা যা কাজ সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করছে ডিসিপ্লিনড ভাবে, এবং ফিরে আসছে, কত কিছু শিখছে। আজকের পর্বে আমরা শুনবো সেটাই। আমাদের এই পর্বগুলি যদি আপনাদের ভালো লাগে এসডিএমটি গল্প পাঠের আসরে, তাহলে ভিডিওগুলিকে একটু লাইক করবেন এবং আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওগুলিকে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতও জানাতে পারেন। তো চলুন আজকের পর্ব আমরা শুরু করি। আজকের পর্বের হেডলাইন গরম জলের কুণ্ড। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছিল। ছুটির শেষে ওদের স্কুল থেকে গরম জলের কুণ্ডতে বেড়াতে যাবার কথা ছিল। তমইয়ের ছেলে মেয়েদের কাছে এটাই ছিল স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা কিন্তু চট করে অবাক হবার মানুষ ছিলেন না। তবু যেদিন তত্ত্বচান বাড়ি এসে বলেছিল, জানো সবাই গরম জলের কুণ্ডতে বেড়াতে যাচ্ছে, আমিও কি যেতে পারি, সেদিন মা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বুড়ো বুড়িরা দল বেঁধে গরম জলের কুণ্ডতে বেড়াতে যায়, এ কথা মা জানতেন। তাই বলে ক্লাস 1-এর বাচ্চারা? অবশ্য হেডমাস্টার মশাইয়ের চিঠিটা ভালো করে পড়ার পর মায়ের মনে হয়েছিল কি দারুণ আইডিয়া। তৈ নামে একটা জায়গায় তমইয়ের সাগর পাড়ের স্কুল বসবে। সিজুওকাতে ইজু নামে একটি উপদ্বীপ আছে, সেখানে ওই তৈ গ্রাম, আর সেইখানে একটা গরম জলের কুণ্ড আছে সমুদ্রের জলের ভিতরে। ফলে বাচ্চারা বেশ সমুদ্রে সাঁতার কাটতে পারবে, আবার গরম জলে স্নানও করতে পারবে। 3 দিন 2 রাতের জন্য যাবে ওরা। তমইয়ের এক ছাত্রের বাবার ওখানে একটা বাড়ি আছে, 50 জন ছেলে মেয়েই সেখানে থাকবে ঠিক হয়েছিল। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সবাই। মা তো তত্ত্বচানকে এক কথায় যেতে দিতে রাজি হয়ে গেলেন। যাবার দিন সবাই স্কুল চত্বরে এসে হাজির হলো। হেডমাস্টার মশাই বললেন, এবার শোনো তোমরা, আমরা ট্রেনে করে যাব, তারপর জাহাজে। তোমরা কেউ কিন্তু হারিয়ে যেও না, এটা আমি মোটেও চাই না, বুঝেছো? তো চলো তাহলে। ব্যাস, শুধু এইটুকুই বলেছিলেন। তবু বাচ্চারা সবাই জিউগায়োকা স্টেশন থেকে টোকিও ট্রেনে উঠলো যখন, তখন ওদের আশ্চর্য সুশৃঙ্খল ব্যবহার দেখলে অবাক হতে হতো। কেউ ছুটোছুটি করছিল না, চিৎকার চেঁচামেচি করছিল না, আর যেটুকু গল্প করছিল তা শুধু কাছাকাছি বসা বন্ধুদের সাথে। তমইয়ের ছেলে মেয়েদের একবারও বলা হয়নি যে লাইন করে দাঁড়াতে হবে, ট্রেনে চেঁচামেচি করা চলবে না, খাবার খেয়ে কাগজ, খোলা, খোসা এইসব ছড়িয়ে ফেলবে না। তবুও ওরা ওদের প্রতিদিনকার স্কুলের জীবন থেকে নিশ্চয়ই এমন কিছু শিক্ষা পেয়েছিল, যার জন্য ওরা সহজভাবে বুঝে গিয়েছিল যে যারা ছোট আর দুর্বল তাদের ওপর গায়ের জোর খাটাতে হয় না। অসভ্য আচরণ খুব লজ্জার ব্যাপার। এমন কিছু করা উচিত নয় যাতে অন্য কারো বিরক্তি বা অসুবিধা হতে পারে। যখনই কোনো কাগজ, খোলা, খোসা এসব পড়ে থাকতে দেখবে, তখনই হাতে তুলে নোংরা ফেলার জায়গায় ফেলে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, যে তত্ত্বচান কমাস আগেও কথা বলে রাস্তার বাজনাওয়ালাদের ডেকে গোটা ক্লাসকে বিরক্ত করে মারছিল, সেই তত্ত্বচানই তমইতে প্রথম দিন থেকে ডেস্কে বসে শান্ত হয়ে মন দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। আগের স্কুলের কেউ যদি এখন ওকে বন্ধুদের সঙ্গে এই ট্রেনে বসে সুন্দরভাবে গল্প করতে দেখতেন, তাহলে ভাবতেন এ নিশ্চয়ই অন্য কোনো মেয়ে। নামাজুতে নেমে ওরা ঠিক স্বপ্নের মতো একটা জাহাজে গিয়ে উঠল। জাহাজটা তেমন বড় ছিল না, কিন্তু ওরা এত উত্তেজিত ছিল যে ঘুরে ঘুরে ডেকের প্রতিটা কোণা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এটা ছুঁয়ে ওটা থেকে একটু ঝুলে পড়ে। আর তারপর জাহাজ যখন চলতে শুরু করলো, তখন পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খুব করে হাত নেড়ে নিল। কিন্তু খানিক বাদে বৃষ্টি পড়তে শুরু করলো,
আর ওদের খোলা ডেক ছেড়ে জাহাজের ভেতরে চলে যেতে হলো। একটু পরে সমুদ্র খুব উত্তাল হয়ে ওঠায় তত্ত্বচান ও আরো কিছু ছেলে মেয়ের শরীর খারাপ লাগতে লাগলো। তখন ওদেরই একটা উঁচু ক্লাসের ছেলে উঠে দাঁড়িয়ে উপস উপস বলে একবার এদিকে ছুটে গিয়ে একবার ওদিকে ছুটে গিয়ে জাহাজটাকে মিছিমিছি সোজা করার চেষ্টা করতে লাগলো। যেই জাহাজটা একদিকে হেলে পড়ছিল অমনি সে উপস বলে সেই দিকে ছুটে যাচ্ছিল। এই না দেখে ছেলেমেয়েরা বমি ভাব ভুলে গিয়ে হাসতে শুরু করলো। অমনি করে হাসতে হাসতে কখন যেন ওরা তীরে পৌঁছে গেল। সবচেয়ে মজার কথা হলো, জাহাজ থেকে নামার পর যখন সবার বেশ সুস্থ আর চনমনে লাগছে, তখন সেই উপস উপস করা ছেলেটারই শরীর খুব খারাপ হয়ে গেছিল। একটি অপূর্ব সুন্দর শান্ত পাহাড় আর বন দিয়ে ঘেরা সমুদ্র পাড়ের গ্রামের নাম তৈ। একটু জিরিয়ে নেওয়ার পর শিক্ষকরা ছেলে মেয়েদের নিয়ে সমুদ্রে গেলেন। এটা তো ঠিক স্কুলে সাঁতার কাটার মতন ছিল না, তাই এখানে ওরা সব সাঁতারের পোশাক পরেই জলে নামলো। সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ডটা সত্যিই এক আশ্চর্য ব্যাপার। কোনো কিছু দিয়ে তো আর ঘেরা ছিল না, ফলে কোথায় যে সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ড শুরু হচ্ছে তা বোঝার বিশেষ কোনো উপায় ছিল না। কেউ যদি বলে দিত যে এইখানটাতে কুণ্ডটা রয়েছে, তখন জলের ভিতরে বসে পড়লে গরম জলে এসে ঘাড় পর্যন্ত ভিজিয়ে দিয়ে যেত। আহ, কি আরাম! ঠিক যেন বাথটাবে বসে বসে স্নান করার মতো। সেখান থেকে সমুদ্রে চলে যেতে চাইলে 15 ফুট আড়াআড়ি ভাবে সাঁতার কাটলেই জলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে। যত দূরে যাও ততই ঠান্ডা হয়ে যাবে জল, আর তখনই তুমি বুঝবে যে সমুদ্রে পৌঁছে গিয়েছো। তো ধরো তুমি অনেকক্ষণ ধরে সমুদ্রে রয়েছো আর বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, তখন একটু তাড়াতাড়ি করে গরম জলের কুণ্ডটা পর্যন্ত সাঁতরে এসে ঘাড় অব্দি উষ্ণ জলে ডুবিয়ে বসে থাকলেই হলো। মনে হবে যেন বাড়িতেই আছো। আর দৃশ্যটা কি মজার! ওদিকে সাঁতারের টুপি পরা ছেলেমেয়েরা সাঁতার কেটে বেড়াচ্ছে, আর এখানে কজন দিব্যি গোল হয়ে ভেসে গল্প করছে। কেউ ওদের এভাবে দেখলে ভাবতেন গরম জলের কুণ্ডতে গেলে দেখি ছোট ছোট ছেলেমেয়েরাও বুড়ো বুড়িদের মতন হয়ে যায়। তখনকার দিনে সমুদ্র তীরে কোনো ভিড় ছিল না, তাই জায়গাটা যেন তমইয়ের ছেলে মেয়েদের নিজস্ব একটা বালুচর হয়ে গিয়েছিল। এই সাঁতার, এই গরম জলে স্নান ওরা প্রাণ ভরে উপভোগ করছিল। অতক্ষণ জলে থাকার পর সেদিন যখন ওরা ঘরে ফিরে গিয়েছিল, তখন ওদের আঙুলের চামড়া একেবারে কুঁচকে একসা হয়ে গিয়েছিল। প্রতি রাতে লেপের ভিতর গুটিসুটি মেরে শোবার পর বাচ্চারা কেউ না কেউ একটা ভূতের গল্প বলতো। তত্ত্বচান আর ক্লাস 1-এর অন্য বাচ্চারা তো ওইসব গল্প শুনে ভয়ের চোটে কেঁদেই ফেলতো। তাও শোনা চাই, চোখে জল, তাও বলবে তারপর। স্কুলের হলের ক্যাম্প আর সাহসের পরীক্ষা ওসব তো মিছিমিছি অ্যাডভেঞ্চার ছিল। তুলনায় তৈয়ে থাকাটা ছিল সত্যিকারের একটা অভিজ্ঞতা। যেমন ছেলেমেয়েরাই পালা করে বাজার করতে যেত, সবজি কিনতো, মাছ কিনতো। কেউ যখন জিজ্ঞেস করতো যে ওরা কোন স্কুলে পড়ে কিংবা কোথা থেকে এসেছে, তখন ওদের খুব সুন্দর করে উত্তর দিতে হতো সেসব প্রশ্নের। একবার তো কয়েকটি ছেলে মেয়ে বনের মধ্যে প্রায় হারিয়েই গিয়েছিল। অন্য কয়েকজন আবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের ভিতরে এত দূরে চলে গিয়েছিল যে আর ফিরতে পারছিল না। এদিকে বাকিরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল, আর কয়েকজনের আবার বালির উপরে পড়ে থাকা কাঁচের টুকরোতে পা কেটে গিয়েছিল। প্রত্যেকটা সমস্যাতেই বন্ধুদেরই সাধ্যমতো সাহায্য করতে হয়েছিল। অবশ্য তৈ সফরে এসব সমস্যাই নয়, মজা করাটাই নিত বেশি সময়। বনের ভিতরে ঝিঁঝি পোকারা গান গাইতো, আর একটা দোকানে দারুণ সব মিঠাই কিনতে পাওয়া যেত। সমুদ্রের পাড়ে ওরা এক ভদ্রলোককে দেখেছিল, তিনি একলা একটা কাঠ দিয়ে একটা নৌকো তৈরি করেছিলেন। ততদিনে বেশ নৌকোর মতো দেখতে হয়ে গিয়েছিল জিনিসটা। রোজ সকালে ওরা প্রথমেই ছুটে গিয়ে দেখতো কতটা এগিয়েছে ওর কাজ। তত্ত্বচানকে ওই মানুষটা একটা খুব সুন্দর বাঁকানো কাঠের টুকরো উপহার দিয়েছিলেন। চলে আসার দিন হেডমাস্টার মশাই বললেন, একটা ছবি তুললে কেমন হয়, তাহলে এই বেড়ানোটা বেশ মনে থাকবে। আগে কোনোদিন ওদের সবার কোনো ছবি তোলা হয়নি, তাই সবাই দারুণ উত্তেজিত হয়ে পড়ল। কিন্তু যেই না ক্যামেরা টেমেরা সব প্রস্তুত, অমনি কার যেন টয়লেট পেয়ে গেল।
তারপর আবার কে যেন উল্টো করে জুতো পরেছে বলে সেটা খুলে ঠিক করতে লাগলো। শেষে ক্যামেরা হাতে মাস্টারমশাই যখন বললেন, সবাই ঠিক আছো তো, তখন দেখা গেল যে দু একজন ক্লান্তির চোটে মাটিতে বসে পড়েছে, আর ছবির জন্য পোজ দিতে পারছে না। ছবিটা তুলতে সত্যিই অনেক সময় লেগে গিয়েছিল সেদিন, কিন্তু ওই ছবিটা, পিছনে সমুদ্র আর সামনে প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে, পরে সেটা ওদের এক মহামূল্যবান সম্পদ হয়ে গিয়েছিল। ছবিটার দিকে এক ঝলক তাকালেই হুড়মুড়িয়ে সব স্মৃতি এসে চোখের সামনে হাজির হতো। জাহাজটা, গরম জলের কুণ্ড, ভূতের ভয়, উপস উপস করা ছেলেটা, তোত্তচানের জীবনের সেই প্রথম গ্রীষ্মের ছুটির আনন্দ ও কখনোই ভুলতে পারেনি। যখনকার কথা বলছি তখন টোকিওতে তোত্তচাঁদের বাড়ির পিছনের পুকুরে বাগদা চিংড়ি পাওয়া যেত। আর ময়লা পরিষ্কারের গাড়িটা কে টেনে নিয়ে আসতো বলতো? একটা মস্ত ষাঁড়। এরপরের চ্যাপ্টার, ইউরিদমিক্স। জাপানের স্কুলে ছেলেমেয়েরা নতুন ক্লাসে যায় এপ্রিল মাসে। গ্রীষ্মের ছুটির পর ওদের দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা শুরু হলো। ইতিমধ্যে তোত্তচান নিজের ক্লাসের ছেলেমেয়েদের ছাড়াও অনেক বড় ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল। এটা সম্ভব হয়েছিল গরমের ছুটির সময়কার নানান ক্যাম্প, বেড়াতে যাওয়া এসবের জন্য। ছুটির পর তোত্তচানের যেন তোমই গাকুয়েন স্কুলটাকে আরও ভালো লাগতে লাগলো। এমনিতে তো তোমইতে পড়াশোনার ধরনটাই সম্পূর্ণ আলাদা ছিল, তাছাড়া এখানে গান বাজনার ওপর খুব বেশি জোর দেওয়া হতো। তোমইতে সঙ্গীত ছিল পড়াশোনারই অঙ্গ। প্রতিদিন একটা বিশেষ ক্লাস নেওয়া হতো এখানে, তার নাম ছিল ইউরিদমিক্স। সুইজারল্যান্ডের সঙ্গীত রচয়িতা এবং শিক্ষক এমিল জাক ডালক্রোসের সঙ্গীতের ছন্দ শিক্ষার এই পদ্ধতিটি সম্পর্কে প্রথম জানা যায় 1900 সালে। তারপর ইউরোপ এবং আমেরিকার বহু স্কুলে এই শিক্ষা পদ্ধতিটি চালু করা হয় এবং ইউরিদমিক্স নিয়ে একটা চল শুরু হয়। তোমই গাকুয়েনে কেমন করে ইউরিদমিক্স এলো সেই গল্পটা বলি। স্কুলটা চালু করার আগে হেডমাস্টার মশাই শোসাকু কোবায়াশি একবার ইউরোপে গিয়েছিলেন, সেখানে কেমন করে ছোটদের শিক্ষা দেওয়া হয় তা দেখে আসবার জন্য। উনি অনেক ছোটদের স্কুলে ঘুরে ঘুরে অনেক শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে শিশু শিক্ষার বিষয়টা বোঝার চেষ্টা করছিলেন। সেই সময়ে প্যারিসে ডালক্রোসের সঙ্গে ওনার দেখা হয়। শিশুদের কেমন করে সঙ্গীতকে উপলব্ধি করতে শেখানো যায়, যাতে ওরা শুধু কান দিয়ে নয়, মন দিয়েও সঙ্গীতকে গ্রহণ করতে পারে, কেমন করে সঙ্গীতের মাধ্যমে শিশুদের সূক্ষ্ম অনুভূতিগুলো জাগিয়ে তোলা যায়, এইসব নিয়ে ডালক্রোস বিস্তর চিন্তা ভাবনা করেছিলেন। আর শিশুদের ছুটোছুটি, লাফালাফি এই সমস্ত দেখতে দেখতে ওনার মনে হয়েছিল যে সঙ্গীত আর ছন্দের সাহায্যে ওদের কিছু ব্যায়াম করানো যেতে পারে। এই শিক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছিল ইউরিদমিক্স। প্যারিসে শোসাকু কোবায়াশি প্রায় বছরখানেক ধরে ডালক্রোসের স্কুলে ইউরিদমিক্সের পাঠ নিয়েছিলেন। ডালক্রোসের ভাবনা জাপানের অনেককেই প্রভাবিত করেছিল, যেমন সুরকার কোসচাক ইয়ামাদা, জাপানে আধুনিক নৃত্যের প্রতিষ্ঠাতা ইনি, কাবুকি অভিনেতা ইচিকাওয়া সাদানজি, আধুনিক নাটকের পথিকৃৎ কোয়ারু ওসামুই, নৃত্যশিল্পী মিচিও ইকো। এদের সবারই মনে হয়েছিল যে ডালক্রোসের শিক্ষার সঙ্গে নানান শিল্পের খুব গভীর সম্পর্ক রয়েছে। অবশ্য কোবায়াশিই প্রথম ব্যক্তি যিনি ডালক্রোসের শিক্ষা পদ্ধতিকে প্রাথমিক শিক্ষায় ব্যবহার করেছিলেন। ইউরিদমিক্স ব্যাপারটা কি জিজ্ঞাসা করা হলে কোবায়াশি বলতেন, এটা একটা খেলা, যার ফলে শরীরের ক্রিয়াগুলো শুদ্ধ হয়। এই খেলা মনকে শেখায় কেমন করে শরীরের চলন নিয়ন্ত্রণ করতে হয়। এর ফলে শরীর এবং মন ছন্দ আর তালকে বুঝতে শেখে। ইউরিদমিক্সের ফলে চরিত্রের মধ্যে একটা আশ্চর্য ছন্দ প্রকাশ পায়, আর যে মানুষের চরিত্রে এই ছন্দ ফুটে ওঠে সে প্রকৃতির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে পারে। তোত্তচাঁদের প্রথমে শেখানো হয়েছিল কেমন করে শরীরের চলন দিয়ে ছন্দ চিনতে হয়। হেডমাস্টার মশাই হলঘরের মঞ্চের উপরে রাখা পিয়ানোটাতে
কোনো একটা সুর বাজাতেন, আর ছেলেমেয়েরা যে যেখানে দাঁড়িয়ে থাকতো সেখান থেকেই তালে তালে হাঁটতে শুরু করতো। ওরা যেমন খুশি হাঁটতে পারত, কেবল কারো গায়ে ধাক্কা দেওয়া যেত না। ফলে ওরা সাধারণত একই জায়গায় গোল হয়ে ঘুরতে থাকতো। যদি ওদের মনে হতো যে শুরুটা 2-2 ছন্দে বাজছে, তাহলে ওরা সঙ্গীত পরিচালকের মতন করে দুহাত উপর নিচ করতে করতে হাঁটতো। আর হাঁটার নিয়মটা ছিল এই রকম, যেমন দুমদুম করে পা ফেলা যেত না, তেমনি ওরা ব্যালে নাচিয়েদের মতো পা টিপে টিপেও হাঁটতে পারতো না। ওদের বলা হয়েছিল খুব সহজভাবে হাঁটতে, যেন আরাম করে পা ফেলে চলেছে। 2-2 ছন্দ পাল্টে যদি 3-3 ছন্দ বাজানো হতো, তখন ওরা ওদের চলা আর হাত নাড়ার ছন্দ পাল্টে ফেলতো। পিয়ানোর লয় বাড়া কমার সঙ্গেও ওদের চলা কখনো দ্রুত হতো, কখনো ধীর। এমনি করতে করতে ওরা 6 মাত্রার তাল পর্যন্ত শিখে গিয়েছিল। 4 মাত্রার তালটাও বেশ সহজ ছিল, এগো পিছো আর সামনে পিছনে করো। 5 মাত্রার তালটা ছিল এগিয়ে পিছিয়ে ঘুরে যাও আর সামনে পিছনে করো। 6 মাত্রায় হাত এভাবে দোলাতে হতো, এগো পিছো সামনে করো, ঘুরে যাও আর ওপরে তাকাও, এপাশ ওপাশ আর নিচেও তাকাও। ছন্দটা যখন কেবলই পাল্টে পাল্টে যেত, তখন তাল মেলানো বেশ শক্ত হয়ে পড়তো। আর হেডমাস্টার মশাই বলতেন, আমি লয় ছন্দ পাল্টালেও তোমরা কিছুই পাল্টাবে না যতক্ষণ না আমি পাল্টাতে বলছি। তখন সেটা একটা ভারী শক্ত খেলা হতো। মানে ওরা হয়তো 2 মাত্রার সুরের সঙ্গে তাল মেলাচ্ছিল আর 3 মাত্রার সুর বাজতে শুরু করেছে, কিন্তু ওদের তখনও সেই 2 মাত্রার ছন্দেই হেঁটে যেতে হবে। এটা খুবই কঠিন ছিল, কিন্তু হেডমাস্টার মশাই বলতেন এটা করতে পারলে একটা শিশুর মনোনিবেশ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। শেষে উনি ওদের ডেকে বলতেন, এবার ছন্দ পাল্টাতে পারো তোমরা। রেহাই পেয়ে ছেলেমেয়েরা ওদের চলার ছন্দ পাল্টাতে শুরু করতো, কিন্তু এই সময়টাতেই ওদের সবচেয়ে সতর্ক থাকতে হতো। ওরা হয়তো মনে মনে 2 মাত্রার ছন্দ থেকে বেরিয়ে গিয়ে শরীরটাকে 3 মাত্রার ছন্দে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন সময় হঠাৎ পিয়ানোতে 5 মাত্রার সুর বাজতে শুরু করেছে। প্রথম দিকে ওদের হাত পা যেমন তেমন করে চলতে শুরু করতো, আর ওরা দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে থাকতো, কিন্তু পরের দিকে ওরা দিব্যি যে কোনো তালের সঙ্গে তাল রাখতে শিখে গিয়েছিল। এমনকি ওরা নিজেরাই তখন ছন্দ বদলের নানান খেলা তৈরি করে ফেলতো। সাধারণত ছোটরা সবাই একলা একলা, যে যার নিজের মতো করে হাঁটতো। আবার কখনো কখনো ওরা জোড়ায় জোড়ায় হাত ধরাধরি করেও ঘুরতো, কখনো আবার 2 চোখ বুজে চলার চেষ্টা করতো। যা খুশি করা যেত এই ক্লাসে, কেবল চলার সময় কথা বলাটা বারণ ছিল। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের যেদিন মিটিং হতো, সেদিন মায়েরা জানলা দিয়ে উঁকি মেরে দেখতেন কি সুন্দর নানান সুরের তালে তালে হাত নেড়ে নেড়ে, কখনো বা লাফিয়ে লাফিয়ে ঘুরে চলেছে ওদের ছেলে মেয়েরা। প্রথমত ইউরিদমিক্সের লক্ষ্য ছিল শরীর আর মনের ভিতরে তাল আর ছন্দের একটা বোধ জাগিয়ে তোলা। এর ফলে দেহ আর মনের চলনে একটা ঐকতান সৃষ্টি হতো। অবশেষে ওই ঐকতান সৃষ্টির মধ্য দিয়ে শিশুদের মনের মধ্যে কল্পনা শক্তি আর সৃজনশীলতার জন্ম হতো। প্রথম যেদিন তত্ত্বচান এই স্কুলে এসেছিল, সেদিন গেটের গায়ে স্কুলের নামটা দেখে ও মাকে জিজ্ঞেস করেছিল, মা তোমই মানে কি? তোমই একটা খুব পুরনো জাপানি চিহ্ন, দাড়ি কমার যে কমা সেই কমার মতো দেখতে। 2টো তোমই, একটা কালো আর একটা সাদা, একটার পায়ের সঙ্গে অন্যটার মাথা মিলিয়ে একটা নিটোল গোল চিহ্ন তৈরি করা হয়েছিল। সেটাই ছিল তোমই গাকুয়েনের চিহ্ন। আমরা চিহ্নটি যদি আমাদের এই বইয়ে দেখি, তাহলে দেখতে পাবো চিহ্নটি হচ্ছে এইরকম। এই চিহ্নতে হেডমাস্টার মহাশয়ের জীবনের আদর্শ প্রকাশ পেয়েছিল। শিশুদের শরীর আর মনের ঐকতান, একই ছন্দে তালে শরীর মনকে গড়ে তোলা। ইউরিদমিক্সের প্রচলন তিনি এই জন্যেই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে খুব সুন্দর সহজভাবে শিশুরা বেড়ে উঠবে। বড়রা বাইরে থেকে বিশেষ প্রভাব ফেলতে পারবে না তাদের মনের ওপর। এই যে হাল আমলের শিক্ষা ব্যবস্থা, এই যে লেখা বুলি পড়ানো আর পাঠ মুখস্থ করানো,
এর ঘোর বিরোধী ছিলেন শোসাকু কোবায়াশি। তিনি মনে করতেন মুখস্থ বিদ্যার ফলে শিশুদের অনুভূতি কমে যায়, ওদের প্রকৃতি থেকে পাঠ নেবার সহজাত ক্ষমতার ক্ষয় হয়, ওরা প্রকৃতির মধ্যে ঈশ্বরের প্রকাশকে অনুভব করতে পারে না, অথচ সেটাই তো জীবনের আসল প্রেরণা। কবি বাসো লিখেছিলেন, শোনো ওই যে ব্যাঙটা প্রাচীন দিঘির নীরব জলে ডুব দিল, ওকে শোনো। এই ব্যাঙকে তো নিশ্চয়ই যুগ যুগ ধরে কত মানুষই দিঘির জলে ডুব দিতে দেখে আসছে, যুগ যুগ ধরে কত মানুষই তো নিশ্চয়ই কেটলির নল থেকে ধোঁয়া বেরোতে আর গাছ থেকে আপেল খসে পড়তে দেখেছে। একা ওয়াট বা নিউটন তো নন। অথচ এই যে চোখ থাকা কিন্তু কোনো সৌন্দর্য দেখতে না পাওয়া, কান থাকা কিন্তু সুর শুনতে না পাওয়া, বুদ্ধি থাকা অথচ বোধ না থাকা, মন থাকা কিন্তু তাতে সুখ দুঃখের স্পর্শ না লাগা, মনের মধ্যে আগুন জ্বলে না ওঠা, এগুলোকেই ভয় পেতে হয়, হেডমাস্টার মশাই বলতেন। আর তত্ত্বচানের কাছে ব্যাপারটা ছিল এই রকম, ইউরিদমিক্সের ক্লাসে ইসাডোরা ডানকানের মতো খালি পায়ে ছুটে বেড়ানো, লাফিয়ে লাফিয়ে চলা, এতে ওর কি যে আনন্দ ছিল, এটাও স্কুলের পড়াশোনার অঙ্গ, ও যেন ঠিক বিশ্বাসই করতে পারতো না। আজকে আমাদের গল্প পাঠের আসর এই পর্যন্তই থাকলো। আজকের পর্বে আমরা শুনলাম কি সুন্দর সামার ক্যাম্পে গরম জলের কুণ্ড ও সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে ওরা বিভিন্ন শিক্ষা পেয়েছিল, জীবনের শিক্ষাও পেয়েছিল। তারপর দেখলাম ইউরিদমিক্স এই জিনিসটার প্রচলন করেছিলেন শোসাকু কোবায়াশি ওদের তোমোই কাকুয়েনের স্কুলে। তার পিছনে কি দর্শন ছিল, কেন তিনি এই বিষয়টির প্রচলন করতে চেয়েছিলেন, এবং এর মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের কত কি শেখাতে চেয়েছিলেন, যে শেখাটা তাদের জীবনে কাজে লাগবে, নতুনভাবে শেখাতে চেয়েছিলেন, সেটাও আমরা জানলাম। এবং এগুলি জানার পর সত্যিই সেই মানুষটির প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নিচু হয়ে আসে। ছোটদের জন্য নতুনভাবে ভাবা, ছোটদের শিক্ষাকে, প্রাথমিক শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া, এটাই তো একটা জাতির উন্নতির লক্ষণ। ছোটদের ছোট হিসেবে না ভেবে আমরা যদি ভাবি তারা ভবিষ্যতের সম্ভাবনা, তাহলে তাদের জন্য প্রথাগত পদ্ধতিতে নয়, নানা রকমভাবে ভাবতে হয়, চেষ্টা করতে হয়। তারই দিশা দেখিয়েছিলেন শোসাকু কোবায়াশি। আমাদের এই তত্ত্বচান নামক গল্পে তেতসুকো কুরোয়ানাগির লেখা এই গল্পের প্রতিটি পর্বে আমরা তার নিত্য নতুন বিভিন্ন উদ্ভাবনের খবর পাচ্ছি। এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই আমাদের গল্প পাঠের আসর। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।